গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল, রায় বহাল থাকার প্রত্যাশা আসামি পক্ষের। অস্ত্র মামলায় খালাস সাবেক প্রতিমন্ত্রী বাবর। তার আটক আদেশটাই ছিল অবৈধ, সাজাটা তো অবশ্যই অবৈধ ছিল। এই মামলার মধ্য দিয়ে জনাব লুৎফুজ্জামান বাবরের আর কোনো সাজা বাংলাদেশের কোনো আদালতে থাকলো না। আমরা আশা করি হাইকোর্ট বিভাগ যে রায় দিয়েছে 21 আগস্টের মামলায় সুপ্রিম কোর্টও বহাল রাখবে। হত্যা মামলায় ফের রিমান্ডে সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপুমণি, ইনু, মেনন সহ 6 আসামি। প্রমাণ থাকায় রেহাই পাবেন না কেউ, বলছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। অনেকেই বলছে যে আমরা আওয়ামী লীগ থেকে রাজনীতি দূরে ছিলাম, প্রমাণ আছে যে তারা রাজপথে থেকে ষড়যন্ত্র করে এইসব হত্যার সঙ্গে তারা জড়িত। অতএব তারা এইসব কথা বলে বিচার থেকে রেহাই পাবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবং আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঋণের নামে সালমান এফ রহমানের বিরুদ্ধে 2375 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। আইএফআইসি ব্যাংকের 4 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। ঈদের আগে হাটিকুমরুলে খুলছে বগুড়া পাবনামুখী 2 লেন। উত্তরাঞ্চলে স্বস্তির যাত্রার আশা, চলাচল নির্বিঘ্ন করতে সড়কে থাকবে সাদা পোশাকের পুলিশ। যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞে ক্ষোভে ফুঁসছে বিশ্ব, দেশে দেশে প্রতিবাদ। একদিনে 400 মানুষ হত্যার পর নেতানিয়াহু বললেন অভিযান কেবল শুরু। এবং বাংলাদেশ দলে যোগ দিয়ে রোমাঞ্চিত হামজা চৌধুরী। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে হারানোর স্বপ্ন অধিনায়ক ও কোচের। আনুষ্ঠানিক ফটো সেশনে হাস্যোজ্জ্বল শেফিল্ড তারকা। একুশে অগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করলেন রাষ্ট্রপক্ষ। আসামিপক্ষ বলছেন সর্বোচ্চ আদালত থেকে চূড়ান্ত ফয়সালা হওয়া উচিত। আপিল বিভাগেও খালাসের রায় বহাল থাকার প্রত্যাশা আসামিপক্ষের। এদিন অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বাবরকে গ্রেফতার থেকে 17 বছর সাজা দেয়া সহ সব প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করেন আদালত। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ 49 জনের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল করার খবর আসে বুধবার সকালে। এমনকি সে আপিল শুনানির জন্য সর্বোচ্চ আদালতের কার্যতালিকায় রাখা হয়। অনেকেরই প্রশ্ন, খালাসের রায়ের বিরুদ্ধে কেন রাষ্ট্র আপিলে গেল? যদিও আসামিপক্ষের আইনজীবী বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা বলছেন সর্বোচ্চ আদালত থেকেই চূড়ান্ত ফয়সালা আসা উচিত, তবে খালাসের রায় বহাল থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। এই মামলার পূর্ণাঙ্গ রায় বের হয়েছে। পূর্ণাঙ্গ রায় বের হওয়ার পরে রাষ্ট্রপক্ষ থেকে একটি লিভ টু আপিল দায়ের করা হয়েছে। এটি আজকে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চে 24 নম্বর আইটেম আকারে শুনানির জন্য কার্যতালিকায় আছে। এখনো শুনানি অনুষ্ঠিত হয়নি। যখন শুনানি অনুষ্ঠিত হবে আমরা সেই শুনানিতে অংশগ্রহণ করব। আমরা আশা করি হাইকোর্ট বিভাগ যে রায় দিয়েছে 21 আগস্টের মামলায়, সুপ্রিম কোর্টও সেই রায়কে যথাযথভাবে আপহেল করবেন এবং বহাল রাখবেন। আলোচিত এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত। আর তারেক রহমান সহ 19 জনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। বিভিন্ন মেয়াদে সাজা হয় আরও 11 জনের। হাইকোর্টে এসে সব আসামি খালাস পান। এদিন অস্ত্র মামলায় লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। অবৈধ ঘোষণা করা হয়েছে 17 বছরের কারাদণ্ডের রায়। তার আইনজীবী বলছেন বিতর্কিত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য না দেয়ায় বাবরকে অস্ত্র মামলা দিয়ে ফাঁসানো হয়। তখনকার দিনের ইমার্জেন্সি রুলস এবং বাংলাদেশের সংবিধান এবং ব্লাস্ট কেসের আলোকে এটি সম্পূর্ণটাই অবৈধ আটক আদেশ হিসেবে বিবেচিত হবে। তার আটক আদেশটাই ছিল অবৈধ, সাজাটা তো অবশ্যই অবৈধ ছিল। এই ফাইন্ডিংসের ভিত্তিতে আজকে তাকে বেকসুর খালাস করেছেন। এই মামলার মধ্য দিয়ে জনাব লুৎফুজ্জামান বাবরের আর কোনো সাজা বাংলাদেশের কোনো আদালতে থাকলো না।
তিনি নির্বাচন থেকে শুরু করে সকল কিছুর জন্য আইনগতভাবে উপযুক্ত হলেন। আইনজীবীরা বলছেন 11 সময় বেগম জিয়া সহ যে কজন রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয় তাদের মধ্যে সবচেয়ে বেশি প্রতিহিংসার শিকার হয়েছেন সাবেকেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যা মামলায় ফের রিমান্ডে সাবেক মন্ত্রী আনিসুল হক, ডক্টর দীপুমণি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন। এছাড়া সাবেক এমপি সাদেক খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। হত্যায় জড়িত থাকার প্রমাণ থাকায় কেউ রেহাই পাবেন না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। মোহাম্মদপুর থানায় নিহতের ভাইয়ের করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া বসিলায় 19 জুলাই মিরাজুল ইসলাম অর্ণব হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাদেক খানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একই আদালত। এদিন আদালতে আনিসুল হক নিশ্চুপ থাকলেও সাদেক খান বলেন, আমি ওইখানে ছিলাম না, আর গুলি পাবো কোথায়। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, হত্যায় যথেষ্ট প্রমাণ থাকায় রেহাই পাবেন না কেউ। অনেকেই বলছে যে আমরা আওয়ামী লীগ করি না, যেমন কামাল আহমেদ মজুমদার বলছে যে আমি আর আওয়ামী লীগ করবো না, আওয়ামী লীগ করি না, জীবনও কোনদিন আওয়ামী লীগ করবো না। আর সাদেক খান বলছে যে আমি তো এমপি ছিলাম না, আমি আওয়ামী লীগ থেকে রাজনীতি দূরে ছিলাম। এইসব কথা বলে পার পাওয়া যাবে না। আমাদের আইন এবং মামলা এবং মামলার সাক্ষী এভিডেন্স, তাদের বিরুদ্ধে আমাদের যথেষ্ট এভিডেন্স এবং প্রমাণ আছে যে তারা রাজপথে থেকে ষড়যন্ত্র করে এইসব হত্যার সঙ্গে তারা জড়িত। একই আদালতে যাত্রাবাড়ি, মোহাম্মদপুর ও আদাবর থানার 19টি আলাদা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে দীপুমণি, ইনু, মেনন, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান ও ডিএমপির সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদ ও সাবেক এমপি সাদেক খানকে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। অর্থ পাচার মামলা নিয়ে হাইকোর্টে কথা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের আইনজীবী। সরাসরি যাচ্ছি সেখানে। এখন অ্যাটর্নি জেনারেল সাহেব বলেছেন, কোর্টকে বলেছেন আপনারা ডিসপোজ আপ করে দেন। তখন ডিসপোজ আপ করে দিতে চাচ্ছে যে মামলাটা যে উইথড্র করা হলো আর এটা যে হয় না এইটাই। কিন্তু আমি তখন বললাম ডিসপোজ আপ হলেও এটা কোর্টের এখতিয়ার। 104-এ উনি কি পারবেন কি পারবেন না সেটা কোর্টের এখতিয়ার। তবে আমরা বললাম এই ডিসপোজ আপ করতে হলো মামলা যে মিথ্যা, ভুল, এবং এই মামলা শ্রমিকের টাকা ডিস্ট্রিবিউশনের জন্য, এটা লেবার আইনের বিধান, এইটা পেনাল কোডের এবং দুদকের মানি লন্ডারিংয়ের কোনো বিধান না। সুতরাং এই মামলা চলতে পারে না। এই বিষয়টা আমরা কোর্টের কাছে সুস্পষ্টভাবে তুলে ধরছি। তার মানে ভাই, যে আপনি যেটি বলতে যাচ্ছেন যে উপদেষ্টা হওয়ার পরে তার মামলা তড়িঘড়ি করে প্রত্যাহার করা হয়েছে, এটি আসলে তাকে হেয় করার জন্যই? বা হ্যাঁ, হেয় করার জন্যই, যে তিনি জুডিশিয়াল অ্যাফ্রন্ট করেছেন আদালতের উপরে, করে উনি এই জিনিসটা করেছেন। তো সুতরাং এটা জুডিশিয়াল অ্যাফ্রন্ট, কারণ ওনারা তদন্ত করে মামলা দিয়েছেন, একবার চার্জশিটের আগে, একবার চার্জশিটের পরে। তাহলে কোনো তদন্ত ছাড়া উনি প্রধান উপদেষ্টা হলেন, রাতারাতি মামলাটা ওনারা প্রত্যাহার করলেন, কোনো তদন্ত করলেন না। এবং একই দিনে তাদের দুদকের আইনজীবী প্রেয়ার দিলেন একই উপস্থাপনের জন্য, কোনো আমাদেরকে নোটিশ করলেন না, ধার্য তারিখও ছিলেন না। তারপরে আবার একই দিনে আদালত, সেই আদালত যে আদালত আমাদেরকে সময় দেয় নাই বিগত সরকারের সময়, আমাদেরকে এই সময়টাও দিতে চায় নাই, আমাদেরকে এই হরতালের ভিতরেও আমাদেরকে জোর করে হাজির করেছে, সে একই ডেটে আবার মামলাটা প্রত্যাহার করলেন। আমরা সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্টে। ঋণের নামে সালমান এফ রহমানের বিরুদ্ধে 2375 কোটি টাকা আত্মসাতের অভিযোগে আইএফআইসি ব্যাংকের 4 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। সকালে সংস্থাটির উপপরিচালক ইয়াসির আরাফাতের নেতৃত্বে একটি টিম আইএফআইসি ব্যাংকের ডিএমডি শাহ মোহাম্মদ মঈনুদ্দিন, ইকবাল পারভেজ চৌধুরী, কর্পোরেট ম্যানেজার ওয়াসিম আলী ও রিলেশনশিপ ম্যানেজার তসলিমা আক্তারকে জিজ্ঞাসাবাদ করে। দুদক জানায় 2023 সালের ডিসেম্বরে 1 বছর বয়স 5 কোম্পানিকে কয়েকটি ঋণ দেয় প্রায় 2375 কোটি টাকা, অথচ এসব কোম্পানির নেই কোনো ওয়েবসাইট, এমনকি বাংলাদেশ ব্যাংকে দেয়া প্রতিবেদনে উল্লেখ নেই ঠিকানা। এসব ঋণের সুবিধাভোগী হিসেবে মনে করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে। বাংলাদেশকে হেয় করতেই মার্কিন গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্টকে ভারতীয় গণমাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে প্রশ্ন করেছে, এমন অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
সাংস্কৃতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন 111-এর মতো বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সংখ্যালঘুদের উপর নির্যাতন করে আওয়ামী লীগের দোষ বিএনপির উপর চাপানোর চেষ্টা করছে। এ সময় শিগগিরই নির্বাচন দিয়ে দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক। তুলসী গ্যাবার্ড উনি বাংলাদেশ নিয়ে অনেকগুলো কথা বলেছেন, যেটা ইন্ডিয়ান গণমাধ্যম ইচ্ছাকৃতভাবে এই প্রশ্নগুলো করে ওনার মাধ্যমে কিছু বার্তা আমাদেরকে দিতে চেয়েছে আমরা নাকি সংখ্যালঘুদের উপরে সরকার অত্যাচার করছে। এই উত্তরটা সরাসরি বাংলাদেশের সরকার বলে দিয়েছে অনৈতিক এই কথাগুলো বলে বাংলাদেশে মানুষের বিশ্ব দরবারে হেয় করার একটা প্রতিক্রিয়া, হেয় করার একটা প্রক্রিয়া আমার মনে হয় ভারতীয় সংবাদ মাধ্যমগুলো করেছে। এটা ঘৃণাভাবে আমরা প্রত্যাখ্যান করি। রাজধানীর বনশ্রীতে শিশু ধর্ষণের মামলায় গৃহশিক্ষক জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3-এর বিচারক এ রায় দেন। জানা যায় 2021 সালে রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকার একটি বাসায় আরবি পড়াতে গিয়ে 7 বছরের শিশুকে ধর্ষণ করে গৃহশিক্ষক জাহিদুল ইসলাম। এ ঘটনায় খিলগাঁও থানায় মামলা দায়ের করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন ভুক্তভোগীর পরিবার ন্যায় বিচার পেয়েছেন। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। বিজ্ঞ আদালত আসামিকে 9-1 ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত এবং 50,000 টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। আমরা রাষ্ট্রপক্ষে সকল সাক্ষ্য প্রমাণাদি পেশ করলে প্রত্যেকটা আসামির সাজা হবে, এটাই বিজ্ঞ আদালত তার পর্যবেক্ষণে বলছে। এই মামলাটা বিলম্বে এজাহার করেছে, আর বিলম্বে এজাহার দায়ের করাও সেটা সন্দেহজনক। তদন্তকারী কর্মকর্তা যিনি ছিলেন তিনি এই মামলার কোনো আলামতও উনি জব্দ করেন নাই, এবং যেটা সন্দেহজনক। আমরা এই রায়ে সংক্ষুব্ধ হয়েছি, আমরা উচ্চ আদালতে যাব। আমরা আশা রাখছি এই মামলা থেকে আমরা খালাস পাবো। অবৈধভাবে পদোন্নতি নিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের 5 কর্মকর্তা। এমন প্রমাণ মিলেছে বোর্ডের তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের পর বছর পেরোলেও স্থায়ী সমাধান দিতে পারেনি পাঠ্যপুস্তক বোর্ড। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় গুরুত্বের সঙ্গে যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন উপসচিব সিরাজুল ইসলাম। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এনসিটিবি চেয়ারম্যানের। তবে অভিযুক্তরা বলছেন প্রেষণে আসা কর্মকর্তাদের ষড়যন্ত্রের শিকার তারা। সাইফুল রুদ্র রিপোর্ট। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির 5 কর্মকর্তার অবৈধভাবে প্রথম শ্রেণীতে পদোন্নতি নেয়ার খবরে তদন্তে নামে এনসিটিবি। এই তথ্যের সত্যতা যাচাইয়ে অনুসন্ধান শুরু করে সময় সংবাদ। হাতে আসে তদন্ত প্রতিবেদন। প্রতিবেদনে দেখা যায় 1992 থেকে 1995 সালের মধ্যে এনসিটিবির উন্নয়ন প্রকল্পে অস্থায়ী নিয়োগ পান আব্দুর রশিদ, রেজাউল ইসলাম, মাহমুদা খানম, এবিএম জসিমউদ্দিন ও আব্দুল ওয়াদুদ চৌধুরী। অভিযোগে বলা হয় মূল পদের নাম পরিবর্তন ও জ্যেষ্ঠতার শর্ত ভঙ্গ করে পদোন্নতি নিয়েছেন রেজাউল ইসলাম ও সম্প্রতি অবসরে যাওয়া আব্দুর রশিদ। কম্পিউটার অপারেটর জসিমউদ্দিনের নিয়োগ অস্থায়ী হলেও প্রথম দিন থেকে স্থায়ী দেখিয়ে পদের নাম পরিবর্তনের সুপারিশ করেছিল তৎকালীন পদোন্নতি কমিটি। অভিযোগ অস্বীকার করে নিয়ম মেনে পদোন্নতি দেওয়া হয়েছে বলে জানান রেজাউল ইসলাম ও জসিমউদ্দিন। আমার কাজ বিক্রি করে স্টেশনের কাছে, স্টেশনওয়ালারা কিছুই জানে না। আমরা মনে করি 100% বৈধ। আমাদেরকে হ্যারাসমেন্ট করা ছাড়া আর কিছু না। প্রতিপক্ষ হইলো আমরা বোর্ড কর্মকর্তা, আর যারা আমাদেরকে হ্যারাসমেন্ট করতেছেন তারা প্রেষণ কর্মকর্তা। অন্যদিকে 2010 সালে চাকরি স্থায়ীকরণ ও জ্যেষ্ঠতার চিঠি পাওয়া সহকারী সম্পাদক মাহমুদা খানম ও অবসরে যাওয়া আব্দুল ওয়াদুদ চৌধুরীকে ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা দেখানো হয় 1997 সালের 1 জানুয়ারি থেকে। তদন্ত প্রতিবেদনকে ষড়যন্ত্র উল্লেখ করে পদোন্নতি প্রক্রিয়াকে বৈধ দাবি করেছেন মাহমুদা খানম। আমার তো নিজে নেওয়ার কোনো ক্ষমতা নাই। পোস্ট করে কি কোনো কেউ এই পৃথিবীতে প্রমোশন নিতে পারে? তাইলে তো সবাই নিয়ে যাইতো, তাই না? এনসিটিবির এই কর্মকর্তা জানান তৎকালীন পদোন্নতি বোর্ডের সিদ্ধান্তের পাশাপাশি পুরো বিষয়টি যাচাই করছেন তারা। আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব যে ভবিষ্যতে যাতে কোনো ধরনের যে কোনো ক্ষেত্রেই হোক আমাদের দৃষ্টিগোচর হলে বা আমাদের
মানে জানা মতে কোনো কাজ আমরা মানে সেটা প্রশ্রয় দেই না এবং সেটা দিব না। আমার কোনো প্রস্তুতি হলো। এনসিটিবির চেয়ারম্যান বলছেন বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সুষ্ঠু তদন্তের স্বার্থে সময়ক্ষেপণ হয়েছে। আমরা পর্যালোচনা করে দেখব, দেখে যদি দেখা যায় যে আরও অধিকতর তদন্ত করার প্রয়োজন তাহলে আমরা সেটাও করব। যদি রিভিউ করে দেখা যায় যে এটা আইন বহির্ভূতভাবে তারা কাজটা করেছেন তাহলে তো এর দায়টা তাদের উপরেই যাবে। বিষয়টি তদন্ত শেষে 2020 সালে প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। অভিযুক্তদের আগের পদে ফিরিয়ে নেয়া, সুযোগ সুবিধা বাতিল করা, পরিবর্তিত পদটিকে ফিডার পদে যুক্ত করা সহ প্রতিবেদনে একাধিক সুপারিশ করা হয়েছে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। মোটা বেতনে চাকরির কথা বলে মানব পাচার। মিয়ানমারের বন্দি শিবিরে আটকে রেখে বাধ্য করা হতো সাইবার অপরাধে। অবশেষে বন্দি দশা থেকে মুক্ত হয়ে 8 মাস পর দেশে ফিরলেন 18 বাংলাদেশি। তাদের ফিরে পেয়ে স্বজনদের চোখে মুখে স্বস্তি। বুধবার রাত 2টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তারা। মানব পাচারের ফাঁদে পড়ে মিয়ানমারের বন্দিদশা কাটিয়ে 8 মাস পর দেশে ফিরলেন 18 বাংলাদেশি। বিমানবন্দরে তাদের জন্য অপেক্ষায় ছিলেন পরিবারের স্বজনরা। কেউ ঘুরতে গিয়েছিলেন, আবার কেউ আগে থেকেই কাজ করতেন থাইল্যান্ডে। গত বছর আগস্টে মোটা বেতনের চাকরির কথা বলে পাচারকারীরা 21 বাংলাদেশিকে থাইল্যান্ড থেকে নিয়ে যায় মিয়ানমারে। সেখানে একটি অবৈধ স্ক্যাম সেন্টারে তাদের বিক্রি করে দেয়। জোরপূর্বক সাইবার অপরাধে বাধ্য করা হয় বলে জানান ভুক্তভোগীরা। এমনকি চালানো হয় পাশবিক নির্যাতনও। যে অত্যাচার নির্যাতন করছে আমাদের, আমরা আশা ছেড়ে দিয়েছিলাম যে আমরা ওখানে জীবিত ফিরে আসবো আমাদের বাবা মার কাছে। উচ্চ স্যালারি ছিল, প্রলোভনে পড়ে যাই। রাস্তা থেকে হঠাৎ করে তাদের গাড়ি একটা বাড়ির ভিতরে ঢুকায় নেয়। ওখানে অস্ত্র সহ লোকজন ছিল। তখন আমাদের বুঝতে বাকি ছিল না যে আমরা ট্র্যাপে পড়ে গেছি। তোমরা যেহেতু 3 মাসের ভ্রমণে আসছো, চাইলে এই সময় কাজ করতে পারো অথবা ভালো না লাগলে ঘুরে চলে যাবা। এইভাবে কাজের কথা বলে তাদেরকে ওইখানে নিয়ে বিক্রি করে দিছে। তার বিরুদ্ধে 8টা মামলা হয়েছে। সে এখন কুমিল্লা কারাগারে আছে। ঠিক আছে, রনি এবং রোমান, হ্যাঁ, দালাল। বন্দীদের মধ্যে একজন পালিয়ে দেশে ফিরলে বিষয়টি জানাজানি হয়। এরপর তাদের ফেরাতে শুরু হয় তোড়জোড়। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ব্রাকের যৌথ প্রচেষ্টায় পাচারের শিকার ব্যক্তিদের ফেরত আনা হয়। এদের যে অভিভাবকরা আছে তারা আসলে আমাদের সাথে যোগাযোগ করে যে এরকম আটকা পড়া আছে, তাদের সহযোগিতার জন্য আমরা তখন পরবর্তীতে ফরেন মিনিস্টারের সাথে আমরা যোগাযোগ করি এবং তাদের মাধ্যমে মূলত এই ব্যক্তিদেরকে ফিরে আনা হয়েছে। বন্দিদশা থেকে ফেরা বেশ কয়েকজন ভুক্তভোগীকে বিমানবন্দর এলাকায় ব্রাকের মাইগ্রেশন সেন্টারে রাখা হয়েছে। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। ফল আমদানিতে সম্পূরক শুল্ক ও কর কমানোর প্রভাব বাজারে। রাজধানীতে কেজিতে 70 টাকা পর্যন্ত কমেছে আপেল, কমলা, আঙুরের দাম। কিছুটা স্বস্তি ক্রেতাদের। ঈদযাত্রার আগাম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হয় ফাঁকা রেলওয়ে কাউন্টারগুলো। তবে সামনে এসেছে বারবার অনলাইনে হিট করেও টিকিট না পাওয়ার ভোগান্তি। এদিকে সড়ক পথে ঈদযাত্রা নির্বিঘ্নে করতে সমন্বয় সভার আয়োজনে পরিবহন মালিক শ্রমিক সংগঠনগুলো। অতীতের চেয়ে ব্যতিক্রমী এক ঈদযাত্রা উপহার দেওয়ার আশ্বাস শ্রমিক নেতাদের। যাত্রা নির্বিঘ্ন করতে সাদা পোশাকে থাকবে পুলিশ। টিকিটের জন্য হাহাকার, দীর্ঘ লাইন। 2 দিন আগে লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট না পাওয়ার আক্ষেপ আর প্রিয়জনের সঙ্গে ঈদ কাটানো নিয়ে শঙ্কা। সঙ্গে টিকিট কালোবাজারির চোখ রাঙানি। কয়েক বছর আগের কমলাপুর রেল স্টেশনের চিত্র এমন হলেও এখনকার প্রেক্ষাপট ভিন্ন। ফাঁকা টিকিট কাউন্টার, কমেছে কালোবাজারের দৌরাত্ম্য। তবে হাজির হয়েছে বারবার অনলাইনে হিট করেও টিকিট না পাওয়ার ভোগান্তি। পুরোটাই অনলাইন না করে কিছু অংশ যদি লাইনে দাঁড়িয়ে বা কাউন্টার থেকে টিকিট দিত, সেটা মনে হয় সর্বসাধারণের জন্য ভালো হতো। আমরা তো অনলাইন ব্যবহার করি না, রেজিস্ট্রেশন করি নাই, আমাদের তো ভোগান্তি, আমরা তো টিকিট পাচ্ছি না। এমন সব ভোগান্তি এড়াতে আবার কেউ কেউ আগেই ছাড়ছেন ঢাকা। বলছেন ঝামেলা মুক্ত থেকে ঈদ কাটাতে চান প্রিয়জনের সঙ্গে। পরে অনেক ভিড় হবে, জ্যাম হবে, বাচ্চাকে নিয়ে সমস্যা হবে, তার জন্য আগে যাইতেছি। পরে টিকিট পাওয়া অনেক কষ্ট, অনিশ্চিত হয়ে যায়, একটু নির্ঝঞ্ঝাটভাবে চলে যাচ্ছি। এদিকে সড়ক পথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন বাস কাউন্টারে সমন্বয় সভার আয়োজন করছে প্রশাসন এবং পরিবহন সংশ্লিষ্টরা। এ সময় অতীতের চেয়ে ব্যতিক্রমী এক ঈদযাত্রা হবে বলে নিশ্চয়তা দেন তারা। এছাড়া যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা নেয়ার আশ্বাস তাদের। ভাড়া বেশি নিয়েছে এমন কোনো অভিযোগ আমরা না শুনি। শুনতে পেলে সেই কোম্পানি শাস্তির আওতায় আসবেন। এই টার্মিনালে কোনো চাঁদাবাজি হবে না,
যাত্রী হয়রানি হবে না, গুটি কয়েক ব্যক্তি বিশেষের অন্যায় কাজের জন্য গোটা দেশের কাছে আমাদের সুনাম নষ্ট করতে দিতে পারি না। এদিকে প্রশাসনের পক্ষ থেকে বাস মালিক শ্রমিকদের উদ্দেশ্যে যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধ সহ চুরি, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার কথা জানানো হয়। যদি কেউ চাঁদাবাজি করে আমরা কঠোর, আমরা ট্রাফিক পুলিশের কাছে অস্ত্র দিয়েছি, শুধু ছিনতাইকারী বা ইত্যাদি প্রতিরোধ করার না, এটা কমিশনার স্যারের নির্দেশ আছে, কোথাও চাঁদাবাজ দেখলে তাদেরকেও ধরতে হবে। প্যাসেঞ্জাররা বললো আপনারা রাস্তার মাঝখানে দাঁড়াবেন না। ঈদে ঘরমুখী মানুষের যাত্রায় দুর্ভোগ কমাতে সব মহলের সহায়তা চান বক্তারা। আমরা কি সবাই এই দায়িত্ব পালন করতে রাজি আছি? মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। যমুনা সেতু সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ অংশের 4 লেনে উন্নীতকরণের কাজ শেষ হয়েছে 80%। খুলে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পয়েন্টের আন্ডারপাস, ওভারপাস ও ফ্লাইওভার। ঈদের আগে খুলে দেওয়া হবে হাটিকমরুল ইন্টারচেঞ্জের বগুড়া ও পাবনামুখী দুটি সার্ভিস লেন। ফলে এবছর এই মহাসড়ক ব্যবহারকারীদের ঈদযাত্রা অনেকটা স্বস্তির হবে বলছেন সংশ্লিষ্টরা। অমিত সেনের ছবিতে রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট। প্রতি বছর ঈদযাত্রায় উত্তরবঙ্গের বাসিন্দাদের দীর্ঘ সময় যানজটে আটকা পড়তে হয় সিরাজগঞ্জে। বিশেষ করে যমুনা সেতু পশ্চিম সংযোগ থেকে হাটিকুমরুল মোড় পর্যন্ত যানজট তৈরি হয়। তবে এবারের চিত্র অনেকটাই ভিন্ন। সাসেক 2 প্রকল্পের আওতায় যমুনা সেতু সংযোগ মহাসড়কটি 4 লেনে উন্নীতকরণের কাজ শেষ হয়েছে 80%। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টে নির্মিত আন্ডারপাস, ওভারপাস ও ফ্লাইওভারগুলো খুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে ঈদের আগে খুলে দেওয়া হবে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের বগুড়া ও পাবনামুখী দুটি সার্ভিস লেন। ফলে এবছর এ মহাসড়ক ব্যবহারকারীদের ঈদযাত্রা অনেকটা স্বস্তির হবে বলছেন সংশ্লিষ্টরা। এই দুটা লাইনও যদি খুলে দেয় তাহলে আমরা আশা করছি এবার ঈদ যাত্রায় এই হাটিকুমরুল গোল চত্বরে আর কোনো যানজট হবে না। পশ্চিম ধরেন এই মানে এলেঙ্গার থেকে পর্যন্ত 4 লাইন হয়ে গেছে, আশা করা যায় অনেক ভালো হবে। পুলিশ প্রশাসন আছে, ওরা যদি আমাদের একটু সহযোগিতা করে আলহামদুলিল্লাহ এবার অনেক ভালো ঈদযাত্রা হয়ে যাবে ইনশাল্লাহ। প্রকল্প সংশ্লিষ্ট বলছেন মহাসড়কের কয়েকটি স্থানে জরুরি মেরামত চলছে, আর ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তায় কঠোর অবস্থানে পুলিশ। ঢাকা থেকে যে বগুড়া আছে সেই পর্যন্ত আমাদের 4 লেনের একটি সড়ক সার্ভিস লেন, এটা আমরা চালু করে দিব। এছাড়াও ঢাকা থেকে পাবনা চালু করে দিব সার্ভিস সড়ক। আশা করা যায় এইবারের ঈদুল ফিতরে জ্যাম লাগার সম্ভাবনা খুবই কম। বিভিন্ন পয়েন্টে পয়েন্টে পুলিশ মোতায়েন করব। দ্বিতীয়ত মোবাইল ডিউটি থাকবে এবং তৃতীয়ত সাদা পোশাকে পুলিশ সদস্যরা থাকবে। তারা জনগণ এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহ করবে। যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক দিয়ে প্রতিদিন উত্তর ও দক্ষিণবঙ্গের 22 জেলার যানবাহন চলাচল করে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। এবার ঈদ কেনাকাটায় নারায়ণগঞ্জে ফ্যাশন সচেতনদের মধ্যে সাড়া ফেলেছে জনপ্রিয় দেশি ব্র্যান্ড সারা। দামে ও মানে সন্তুষ্ট ক্রেতারা। মূল্য ছাড়ের পাশাপাশি ক্রেতারা পাচ্ছেন রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল জেতা ও বিদেশ ভ্রমণের সুযোগও। শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। ঈদ কেনাকাটায় রমজানের শুরু থেকেই নারায়ণগঞ্জে ফ্যাশন সচেতনদের নজর কেড়েছে জনপ্রিয় দেশি ব্র্যান্ড সারা। পারস্যের রাজকীয় নকশা ও আধুনিক ট্রেন্ডের সমাহারে উৎসবের ছোঁয়া দেওয়ার পাশাপাশি সারার পোশাকে ফুটে উঠেছে নিখুঁত কারুকাজ। ক্রেতারা বেছে নিচ্ছেন শাড়ি, পাঞ্জাবি, ক্যাজুয়াল, ফরমাল, টি ও পোলো শার্ট, 3 পিস, কুর্তি, শ্রাগ, সারারা, কাফতান সহ পছন্দ মতো নজরকাড়া বাহারি পোশাক। রয়েছে ফ্যামিলি ও কাপল কালেকশনও। প্রোডাক্ট অবশ্যই ভালো, প্রাইস এবং কোয়ালিটি দুইটা যদি কম্পেয়ার করি ইটস দ্য বেস্ট। প্রাইস মধ্যবিত্ত মানুষের সাধ্যের মধ্যে। এখানে অ্যাভেলেবল অফার আছে। রাইট টাইম আমি যেটা নিয়েছি সেটা অফারই নিয়েছি। ফ্যামিলি নিয়ে দেখতে আসছি, বাচ্চাদের ড্রেসগুলো ভালো। সারায় কেনাকাটা করে ক্রেতারা পাচ্ছেন মূল্যছাড়, বিদেশ ভ্রমণ ও রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল জেতার সুযোগ। সবকিছুর মধ্যে নতুনত্ব আনার আমরা চেষ্টা করেছি। এখান থেকে যদি কেউ 4000 টাকা শপিং করে তাহলে আমরা তাকে একটা কুপন দিচ্ছি, যে কুপনের মাধ্যমে সে আমাদের একটা রয়্যাল এনফিল্ড বাইক অথবা একটা ডাবল ডোরের ফ্রিজ অথবা ঢাকা টু কুয়ালালামপুর কাপল এয়ার টিকিট জিতে নিতে পারবে। আউটলেটের পাশাপাশি অনলাইনেও ঈদ কেনাকাটার সুযোগ রেখেছে প্রতিষ্ঠানটি। কাস্টমার চাইলে আমাদের অনলাইন থেকেও কেনাকাটা করতে পারবে। আমাদের অনলাইনগুলো একদম ওনাদের বাড়ি বা বাসাতে নিয়ে পৌঁছে দেওয়া হবে। আবহাওয়াকে গুরুত্ব দিয়ে ভিসকস, সিল্ক, নিট, ডেনিম ও জ্যাকেট কটনের আরামদায়ক কাপড়ে তৈরি করা হয়েছে এবার সারার ঈদ পোশাক। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। শুষ্ক মৌসুমের শুরুতেই বরেন্দ্র অঞ্চলে বোরো ধানে সেচের পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
পানির স্তর নিচে নেমে যাওয়ায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন ৮ উপজেলার ১,৯৬০টি গভীর নলকূপে এখনও আর পানি উঠছে না। এতে সপ্তাহ দুয়েক আগে বোরো ধানের চারা রোপণ করে জমিতে পর্যাপ্ত সেচের পানি দিতে না পারায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। এছাড়া সংকট দেখা দিয়েছে খাবার পানিরও। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রহমান রকি। চৈত্রের শুরুতেই বরেন্দ্র অঞ্চলে প্রখর খরতাপে মাঠ ফেটে চৌচির, পানির স্তর ক্রমেই নেমে যাচ্ছে নিচে। একই অবস্থা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর ও পাবনা সহ বিভাগের বিভিন্ন জেলার কৃষকের আবাদি জমির। বরেন্দ্রের ৮টি উপজেলার ১,৯৬০টি গভীর নলকূপে পানি উঠছে না। আর এক বছরেরও বেশি সময় ধরে নষ্ট হয়ে পড়ে আছে ৩০০ ডিপ টিউবওয়েল। অনেকে বাধ্য হয়ে বাসাবাড়িতে ব্যবহৃত মিনি পাম্প দিয়ে কেউ কেউ জমিতে সেচের ব্যবস্থা করছেন, কিন্তু পর্যাপ্ত সেচের পানি না পাওয়ায় বড় উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় কৃষক। ডিপটা অকেজ হয়ে পড়ে থাকার জন্য লিগার নাই, তলে পানি পাচ্ছে না। মাঠ কাট তো সব পড়ে আছে মাঠে, একটা তো জমি আবাদ নাই, নামে গেছে পানি নিচে, এখন পানি আর পাওয়া যাচ্ছে না, সেচ দিতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে আর কি। আমাদের মৌসুমলা শেষ হয়ে গেল, এই যে এলাকা দেখেন কিভাবে মরুভূমি হয়ে পড়ে আছে। এ অবস্থায় বরেন্দ্র অঞ্চলে শত শত বিঘা আবাদি জমি পতিত পড়ে আছে। শুধু সেচ নয়, জেলাগুলোতে বিশুদ্ধ খাবার পানির সংকটও চরমে। বাসাবাড়িতে দৈনন্দিন কাজের জন্য দূর দূরান্ত থেকে কলস ভরে পানি নিয়ে আসছেন নারীরা। বিপলষ্ট ওই জন্য আবার ধরেন কেজি এই পানির সমস্যা। মোটরটা জুড়লে পরে আমার ১ ঘন্টা করে পানি আসে, ওটাই আমরা দিন কিস্তি একবার করে রাখি। বরেন্দ্র যদি ডিপ টিউবওয়েলটা আমাদেরকে করে দিত তাহলে আমরা শেষ কিছু না কিছু করতে পারতাম। নষ্ট ডিপ টিউবওয়েলগুলো মেরামতের কোনো পরিকল্পনা নেই জানিয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বশীল কর্মকর্তা বলছেন, বোরো ধানের সেচ অব্যাহত রাখতে কিছু কিছু এলাকায় মিনি পাম্প বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন স্কিমে পানির সংকট রয়েছে, সেখানে আমরা ধানের বিকল্প ফসল চাষবাস করার জন্য আমরা কৃষকদের অলরেডি উদ্বুদ্ধ করেছি। সংশ্লিষ্টরা জানান, প্রায় ৫ লাখ কৃষকের ৩ লাখ হেক্টর জমিতে সেচের পানি সরবরাহ করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ফল আমদানিতে সম্পূরক শুল্ক ও কর কমানোর প্রভাব পড়েছে রাজধানীর খুচরা বাজারে। আপেল, কমলা, আঙুর, নাশপাতির দাম রাতারাতি কমেছে কেজিতে ৩০ থেকে ৭০ টাকা পর্যন্ত। দাম আরও কমবে বলে জানিয়েছে তাজা ফল আমদানিকারক সমিতি। দাম কমতে শুরু করেছে চড়া মূল্যের ফলের বাজারে। রাজধানীর কাউরান বাজারের খুচরা বিক্রেতারা বলছেন, একদিনের ব্যবধানে আমদানি করা আপেল, কমলা, আঙুর, নাশপাতির দাম কমেছে কেজিতে ৭০ টাকা পর্যন্ত। তাদের দাবি মানছেন ক্রেতারাও। যে আপেলটা ছিল ৩৫০ টাকা, আজকে সে আবার ৩২০ টাকা। গতকাল নাশপাতি ছিল ৩০০ টাকা, আজকে ২৮০ টাকা। গতকাল আঙুর ৩৫০ টাকা ৭ আঙুর ছিল, এই আঙুর আজকে ৩০০ টাকা ২৮০ টাকা বিক্রি হচ্ছে। আমরা চাই সহনশীল পর্যায়ে থাকুক, আরো দাম করুক। হঠাৎ করে ফলের বাজারে দাম কমতির কারণ, গেল সোমবার রাতে নতুন এক প্রজ্ঞাপনে আপেল, কমলা, মাল্টা সহ লেবু জাতীয় ফল আমদানিতে সম্পূরক শুল্ক ৩০% কমিয়ে ২৫% করা হয়েছে। মওকুফ করা হয়েছে ৫% আগাম কর। আপেল ৪০০ টাকা কেজি সাধারণ মানুষের জন্য একটু বেশি। যাদের প্রয়োজন তারা খাইতেছে, যাদের খাইতে মন চায় তারা পারতেছে না খাইতে। আর একটু কমলে সবাই স্বাচ্ছন্দ্যভাবে খেতে পারবে। আমদানিকারকরা বলছেন, এনবিআর এর শুল্ক কর কমানোর সিদ্ধান্তে ফলের দাম কমবে আরও। 1 কন্টেনার আপেল কম হবে 4,45,000 টাকা। আর যেটা অরেঞ্জ মালটা আমরা নিয়ে আসি, মালটা সেটা কমবে হলো 1 কন্টেনারে 4,65,000 টাকার মতন কমবে। আমরা ইতিমধ্যে যারা পাইকারি বিক্রেতা আছি তারা কমে বিক্রি করে দিচ্ছি। ভোক্তা পর্যায়ে এই সুফলটা তারা করতে পারবে। এর আগে গেল ৯ জানুয়ারিতে জারি করা অধ্যাদেশে এসব ফলের সঙ্গে আনারের সম্পূরক শুল্ক বাড়ানো হলেও কমানো হয়নি এবারের প্রজ্ঞাপনে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। বাংলাদেশ দলে যোগ দিয়ে রোমাঞ্চিত হামজা দেওয়ান চৌধুরী। বাড়তি কোনো চাপ নিতে চান না, দলের পরিকল্পনা অনুযায়ী মাঠে সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন শেফিল্ড ইউনাইটেড তারকা। এর আগে অফিসিয়াল টিম ফটো সেশনেও অংশ নেন তিনি।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেও যে তারকা খ্যাতি পাননি, এখন সেটাই পাচ্ছেন। তার ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসা, এরপর সিলেট, হবিগঞ্জ নিজ এলাকায় ঘুরে ঢাকায় ফিরে ক্যাম্পে যোগ দেওয়ার খবর গণমাধ্যমে যে কভারেজ পেয়েছে, এরপর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেও তিনিই থাকবেন মধ্যমণি, তা তো জানতেনই। মাঠে না নেমেই বাংলাদেশে তিনি সুপারস্টার। ফুটবল নিয়ে কোটি মানুষের আশা ভরসার প্রতীক হয়ে ওঠা হামজা দেওয়ান চৌধুরী তাই সবকিছু সামলে নেন ঠান্ডা মাথায়, সরল উত্তরে। We shouldn't cap ourselves at anything. We can achieve whatever we like. We just have to put in the hard work and we need to respect the process of getting to that level. যে কোনো পর্যায়ে ভারতের বিপক্ষে ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। হামজার অবশ্য সেটা খুব একটা টের পাওয়ার কথা নয়। আপাতত দলের প্লেয়িং স্টাইলের সঙ্গে দ্রুত মানিয়ে নেয়াকেই চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন শেফিল্ড স্টার। Any expectations? I'm very hopeful and I'm very excited. Me and the coach have spoken for a number of weeks and he showed me a lot of the video clips that I've been very surprised with the team's tactical abilities and the way they've been attacking team. গতকাল ক্যাম্পে যোগ দিয়েই কোচ হ্যাভের কাব্রেরার সঙ্গে দেখা করেছিলেন। সকালে পুরো টিমের সঙ্গে সেরেছেন পরিচয় পর্ব। অফিসিয়াল ফটো সেশনে জামাল তপুদের সঙ্গে বিস্তারিত আলাপের সুযোগ হয়েছে। অনুষ্ঠানের স্পটলাইটে ছিলেন হাস্যোজ্জ্বল হামজা। শিলংয়ের এশিয়ান কাপ বাছাই ম্যাচেও এই হাসি মুখ দেখতে চাইবে লাল সবুজের প্রতিনিধিরা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল, রায় বহাল থাকার প্রত্যাশা আসামি পক্ষের। অস্ত্র মামলায় খালাস সাবেক প্রতিমন্ত্রী বাবর। ঋণের নামে সালমান এফ রহমানের বিরুদ্ধে 2375 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। আইএফআইসি ব্যাংকের 4 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।